14 মাস পর ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সারা দেশে খাওয়ানো হলো 2,55,00,000 শিশুকে। হাম সংক্রমণের মধ্যে কার্যক্রমের স্বস্তি অভিভাবকদের। শাহজালাল বিশ্ববিদ্যালয়ে লেক ভরাট করে গ্যারেজ নির্মাণ, 7.5 কোটি টাকার জলাধার প্রকল্প নিয়ে প্রশ্ন স্বাস্থ্যবিরোধী হলে ব্যবস্থার ঘোষণা উপাচার্যের। কর্মস্থল থেকে ফোনে স্ত্রীকে না পেয়ে প্রতিবেশীকে জানান চিকিৎসক স্বামী। টাঙ্গাইলে নিজ ঘরে হাত বাঁধা, গলায় রশি না পেঁচানো নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার। এবং উজানের ঢলে আবারও বাড়ছে উত্তরের নদ নদীর পানি। 5 জেলায় নতুন করে বন্যার পূর্বাভাস, বিভিন্ন পয়েন্টে তীব্র ভাঙনে দিশেহারা বাসিন্দারা। দেখছিলেন শিরোনাম। বাংলা সময়ের সঙ্গে আছি আইরিন আয়াত। 14 মাস পর ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সারা দেশে খাওয়ানো হলো 2,55,00,000 শিশুকে। হাম সংক্রমণের মধ্যেই এই কার্যক্রমে স্বস্তি অভিভাবকদের। অপুষ্টিজনিত অন্ধত্ব দূর করতে এবং শিশু মৃত্যু প্রতিরোধে সারা দেশে একযোগে খাওয়ানো হচ্ছে ভিটামিন এ প্লাস ক্যাপসুল। রোববার সকালে ময়মনসিংহ, যশোর, জামালপুর, রংপুর, রাজশাহী, সিলেট, নেত্রকোনা সহ বিভিন্ন জেলায় স্বাস্থ্যকেন্দ্রে শিশুদের নিয়ে ভিড় করেন অভিভাবকরা। 6 থেকে 11 মাস বয়সী শিশুদের একটি করে নীল রঙের ক্যাপসুল এবং 12 থেকে 59 মাস বয়সী শিশুদের খাওয়ানো হয় লাল রঙের ক্যাপসুল। ভিটামিন এ ক্যাপসুল খাওয়ার কারণ হচ্ছে কি, যে চোখের যে দৃষ্টিশক্তি ওইটা বাড়ে। সরকারের একটা ভালো উদ্যোগ, এটা নিয়মিত চালু রাখা উচিত আমি বলে মনে করি। লক্ষ্যমাত্রা অর্জনে প্রতিটি কেন্দ্রে স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কাজ করেন স্বেচ্ছাসেবীরাও। ভিটামিন এ ক্যাপসুলের শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো সহ নানা সুফল রয়েছে বলে জানান স্বেচ্ছাসেবকরা। এদিকে শিশুদের ভরা পেটে স্বাস্থ্য কেন্দ্রে আনার পরামর্শ দেওয়া হয় অভিভাবকদের। যেখানে আমাদের ক্যাম্পিং হচ্ছে সেখানে গিয়ে যেন তিনারা আমাদের এই শিশুগুলোকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল যেন খাওয়াবে। একটি শিশুও বাদ না যায় এগুলো থেকে, আমাদের প্রত্যাশা, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। 6 মাস থেকে 59 মাসের 2 কোটির বেশি শিশুকে খাওয়ানো হচ্ছে ভিটামিন এ প্লাস ক্যাপসুল। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। অন্তর্বর্তী সরকার শিক্ষক নিয়োগ দিয়েছে, কিন্তু তাদের জন্য বাজেটে দেয়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন। দুপুরে সিলেট শিক্ষা বোর্ড শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় কথা বলেন মন্ত্রী। বলেন, আগামীতে টেকনিক্যাল ও মাদ্রাসা শিক্ষা বোর্ড অভিন্ন প্রশ্নপত্র প্রণয়ন করা হবে। আওয়ামী লীগ সরকারের আমলে প্রাথমিকের স্কুলগুলোতে শিক্ষক না থাকা ও তৎকালীন শিক্ষা ব্যবস্থার দুরবস্থার কথা তুলে ধরেন শিক্ষামন্ত্রী। সভায় এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনে নানা মতামত তুলে ধরেন শিক্ষকরা। ইন্টিম গভর্নমেন্ট এসে এনটিআরসি থেকে মাদ্রাসায় শিক্ষক নিয়োগ দিয়ে গেল 17,000। ভেরি গুড, ভ্যাকেন্ট আছে, নিয়োগ হয়ে গেছে, কোনো অসুবিধা আছে? কিন্তু ভাই বাজেটে অ্যালোকেশন করবেন না, যে এই যে শিক্ষকরা আসছে ওদের টাকা পয়সা লাগবে, এটা কি আপনি জানেন না? এখানে পরিমাণটা ঠিক মতো ওরা হিসাব করেননি, ওনার গণেশ অঙ্কে কাঁচা ছিলেন। জলাধার সংরক্ষণে নানা উদ্যোগ নিচ্ছে সরকার। তবে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রায় 7.5 কোটি টাকা ব্যয়ে নির্মিত লেকের অংশ ভরাট করে তৈরি হচ্ছে গাড়ির গ্যারেজ। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শহীদ রুদ্র সেন লেক ঘিরে সৃষ্টি হয়েছে তীব্র বিতর্কের। প্রশাসন বলছে বিশ্ববিদ্যালয়ের ভালো হয় নেওয়া হবে এমন সিদ্ধান্তই। দিগন্ত সিংহের ক্যামেরায় জয়ন্ত কুমার দাসের রিপোর্ট। সবুজ পাহাড় ঘেরা ক্যাম্পাস, তার মাঝখানে একটি জলাধার, সেখানে ফুটে আছে লাল শাপলা, পারে সবুজ ঘাস। শিক্ষার্থীরা এখানে সময় কাটান আপন মনে, যা শুধু সৌন্দর্য বাড়ায়নি, বর্ষায় জলাবদ্ধতা নিরসনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খাল খননের মাধ্যমে যাত্রা শুরু, পরে সেটি রূপ নেয় লেকে। শিক্ষার্থীদের কাছে পরিচিতি পায় সাস্ট লেক নামে। 2024 সালের গণ অভ্যুত্থানে নিহত শিক্ষার্থী রুদ্র সেনের স্মরণে নামকরণ করা হয় শহীদ রুদ্র সেন লেক। কিন্তু 1 বছরের ব্যবধানে বদলে গেছে দৃশ্যপট। লেকের একটি বড় অংশ এখন মাটিতে ভরাট, চলছে গ্যারেজ নির্মাণের কাজ।
গ্যারেজ নির্মাণের জন্য পাশের টিলার কিছু অংশ কেটে ফেলা হয়েছে। বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টদের দাবি, নির্মাণাধীন ওই গ্যারেজে মাত্র 22টি গাড়ি রাখা সম্ভব হবে, অথচ বর্তমানে বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলে রয়েছে 42টি যানবাহন। ভবিষ্যতে এ সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। এতে প্রকল্পটির যৌক্তিকতা নিয়েও প্রশ্ন উঠছে। শিক্ষার্থী ও পরিবেশবিদদের অভিযোগ, বড় খালি জায়গা থাকতো কেন এখানেই গ্যারেজের জন্য জায়গা নির্বাচন করতে হবে? ক্যাম্পাসের সৌন্দর্য ও জীববৈচিত্র্য ধ্বংস করা প্রশাসনের সমন্বয়হীনতার অভাব হিসেবে দেখছেন তারা। লেকের জন্য একটি অনেক বড় পরিমাণে একটি বাজেট নির্ধারণ করা হয়েছিল, যেটি খরচ করে লেকটি নির্মাণ করা হয়। আর বর্তমানে দেখতে পাচ্ছি সেই খরচটি আবার মাটি চাপা দিয়ে সেখানে আবার গ্যারেজ নির্মাণের ব্যবস্থা করা হচ্ছে। লেক ভরাট করে কেন এটা করলো, এটা আসলে আমরা এটা ভালোভাবে নিচ্ছি না। অপরিকল্পিতভাবে একটা প্রথমত সিদ্ধান্ত বলা যায়, তারপর হচ্ছে আবার টাকা খরচ, এখানে অবভিয়াসলি অনিয়ম আছেই। বিশ্ববিদ্যালয়ের কাজগুলো সাস্টেইনেবল হবে, দুর্নীতিমুক্ত হবে, একটা পরিকল্পিত কাজ হবে, তাহলে এটা সবার জন্য ভালো হবে। এটা কারেকশন করতে হবে অতি দ্রুত। এই লেকের জায়গায় লেক রেখে অন্য কোথাও যেন তারা এই গ্যারেজটা নির্মাণ করেন। তবে সদ্য দায়িত্ব নেওয়া নতুন উপাচার্য বলছেন, বিশ্ববিদ্যালয়ের পক্ষে ভালো হবে এমন সিদ্ধান্তই নেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের পক্ষে যেটা ভালো হবে, আমাদের স্টুডেন্ট, টিচার্স, অফিসার্স, স্টাফস অ্যাজ ওয়েল অ্যাজ সিলেট কমিউনিটির জন্য যেটা ভালো হবে, আমরা শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন থেকে সেটাই করার চেষ্টা করছি। প্রায় 320 একর জায়গা জুড়ে 900 থেকে 1000 মিটারের বেশি দীর্ঘ দুটি দৃষ্টিনন্দন লেক আলাদা সৌন্দর্য বাড়িয়েছে পুরো ক্যাম্পাসের। বিশ্ববিদ্যালয় প্রশাসনের খামখেয়ালি সিদ্ধান্তে দ্রুতই হারিয়ে যাচ্ছে রুদ্রসেন লেকের সৌন্দর্য। শিক্ষার্থীদের অভিযোগ, লেকের উপর গ্যারেজ নির্মাণের ফলে হারাচ্ছে সবুজ পরিবেশ, সংকুচিত হচ্ছে এই জলাধার, নান্দনিকতা হারাচ্ছে ক্যাম্পাস। দ্রুতই এই উদ্যোগ বন্ধ করে এই জলাধার সংরক্ষণের দাবি শিক্ষার্থীদের। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে জয়ন্ত কুমার দাস, সময় সংবাদ। টাঙ্গাইলে হাত বাঁধা, গলায় রশি পেঁচানো নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। স্বজনরা জানান, সকালে ভেটেরিনারি ডাক্তার শফিউল আলম শাহিন অফিসে যান। পরে স্ত্রী নাজমাকে একাধিকবার মুঠোফোনে কল দিলেও কোনো খবর না পেয়ে ভাড়াটিয়াদের সঙ্গে যোগাযোগ করেন। জানতে পারেন নাজমা আলমের অবস্থা আশঙ্কাজনক। তিনতলার ঘরের ভেতরে গিয়ে হাত বাঁধা, গলায় রশি পেঁচানো এবং রক্তাক্ত অবস্থায় নাজমার মরদেহ দেখতে পান। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। পরিকল্পিত হত্যাকাণ্ড এবং রহস্য উদ্ঘাটনে মাঠে কাজ করছে পুলিশ। মাথায় আঘাত করা হয়েছে, গলায় মনে হয় রশির মতো একটা কিছু গলার মধ্যে বাজায় রাখা হয়েছে, হয়তো ওইটা দিয়ে তাকে শ্বাসরুদ্ধ করে মারা হয়েছে। আমি চাই যে সুষ্ঠু বিচার হোক, কারণ সে খুব ভালো ছিল। তাকে হত্যা করা হয়েছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তো আমাদের একাধিক ইউনিট, জেলা পুলিশের ইউনিট, ডিবি পুলিশ, এছাড়াও আমাদের টাঙ্গাইল জেলার পিবিআই, সিআইডি সহ আমরা একাধিক টিম কাজ করছি। পোস্টমর্টেম রিপোর্টের মাধ্যমে জানা যাবে। আমরা কাজ করছি এবং খুব দ্রুত ইনশাল্লাহ আমরা যে মূল অপরাধী তাকে বের করতে পারবো। বাংলা সময় আরো থাকছে। নেত্রকোনায় ক্ষতিগ্রস্ত কৃষকের প্রণোদনার তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ, তদন্তে কমিটি গঠন। বোরোর ক্ষতি কাটাতে আউশ ধান চাষে মনোযোগী মৌলভীবাজারের কৃষকরা। উজানের ঢলে আবারও বাড়তে শুরু করেছে ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা, দুধকুমার ও ঘাঘট নদীর পানি। এক সপ্তাহের ব্যবধানে উত্তরাঞ্চলের 5 জেলায় নতুন করে বন্যার পূর্বাভাস দিয়েছে সতর্কীকরণ কেন্দ্র। নদ নদীর পানি বাড়ায় দেখা দিয়েছে তীব্র ভাঙন। প্রতিদিনই ভিটামাটি হারাচ্ছেন নদী পাড়ের মানুষ। উজানের ঢলে উত্তরাঞ্চলের বিভিন্ন নদ নদীর পানি বাড়ায় ভাঙন আতঙ্কে নদী পাড়ের মানুষ। অনেকের বসতভিটা গেছে নদী গর্ভে। নদী ভাঙনের মুখে থাকা বাড়িঘর সরিয়ে নিচ্ছেন তীরের বাসিন্দারা। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা ও দুধকুমারের পানি বাড়ায় সদরের যাত্রাপুর ইউনিয়নের বানিয়াপাড়া, গোজালপুরি, কালীর আলগা, রাজারহাটের বিদ্যানন্দ, ইউনিয়নের রামহরি, নাগেশ্বরীর বামনডাঙ্গা, কুটিরচর সহ 36টি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে। এক সপ্তাহে বসতভিটা হারিয়েছে 20টি পরিবার। 23 সাল থেকে 24, 25 এবং রানিং 26 সাল, এর মধ্যে যে ঘর বাড়ি যে বিলীন হয়ে যাচ্ছে, আজ পর্যন্ত কোনো সরকার, কোনো এমপি মন্ত্রী কোনো উদ্যোগ পাই নাই। আমরা কার কাছে সহযোগিতা নেব, কার কাছে যাব? খুব ভাঙন ভাঙতেছে, সকাল থেকেই ভাঙতে আছে, বাড়ি ভাঙছে, ভাঙি কুল পাইতেছি না। ভাঙন ঠেকাতে দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে হাজারো পরিবারকে বসতভিটা হারাতে হবে বলে জানান বাসিন্দারা। 3-4 দিন থেকে ভাঙন কিন্তু অব্যাহত আছে, কিন্তু আজকের ভাঙনটা মানে ব্যতিক্রম, মানে ঘর সরে মানুষ উকেশ পাচ্ছে না। আমি সরকারের কাছে বিশেষভাবে অনুরোধ করব
দ্রুত যেন এইখানে ব্যবস্থা করে। এদিকে 2 জুলাইয়ের মধ্যে ভারতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। এতে উত্তরাঞ্চলের 5 জেলায় নতুন করে বন্যার সংখ্যার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। ইতিমধ্যে 36টি পয়েন্ট আইডেন্টিফাই করেছি, যার মধ্যে 20টি পয়েন্টে জিও ব্যাগ দ্বারা জরুরি ভিত্তিতে কার্যক্রম হাতে নিয়েছি। জনগুরুত্বপূর্ণ এবং ঘনবসতি এসব বিবেচনা নিয়ে আমরা প্রায়োরিটি করে ইমার্জেন্সি কাজগুলো বাস্তবায়ন করছি। গাইবান্ধায় তিস্তা ও করতোয়ার পানি কমা অব্যাহত থাকলেও বেড়েছে ব্রহ্মপুত্র ও ঘাঘট নদীর পানি। এতে নদীর তীরে দেখা দিয়েছে ভাঙন। 100 বিঘা জমিন ভাঙি গেছে, নদীর সাথে বিলীন হয়ে গেছে। আমার পানি বাড়তেছে, নদী ভাঙতেছে, আবার ফের পাট আমার ভাঙি যাচ্ছে, ধান পাট সব ভাঙি যাচ্ছে। সুন্দরগঞ্জ উপজেলার দত্তের খামার, পুটিমারি, ফুলমিয়ার বাজার, ফুলছড়ি উপজেলার ব্রহ্মপুত্র নদের মধ্যে কঞ্চিপাড়া, বালাসীঘাটের রেলগেট সহ প্রায় 20টি পয়েন্টে ভাঙন তীব্র হয়েছে। তানজিল হাসনাত, সময় সংবাদ। নেত্রকোনায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনার তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। স্বজনপ্রীতি সহ একই ঘরে রাখা হয়েছে একাধিক নাম। স্থানীয় প্রশাসনের কাছে চিঠি দিয়েছেন ভুক্তভোগীরা। তদন্তে গঠিত হয়েছে কমিটি। অনিয়ম খতিয়ে দেখার আশ্বাস সংশ্লিষ্টদের। আলপনা বেগমের তথ্য এবং আবু সুফিয়ানের তোলা ছবিতে রিপোর্ট। চলতি বড় মৌসুমে অতিবৃষ্টি ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত হয়েছে নেত্রকোনার হাউসসহ প্রায় সব এলাকার ফসলি জমির ধান। কৃষি বিভাগের তথ্য মতে জেলার মোট 16,877 হেক্টর জমির ধান পানিতে তলিয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন 77,363 জন কৃষক। সরকার ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তা প্রদানে চাল সহ আর্থিক অনুদানের জন্য তালিকা প্রস্তুত করে। এসব তালিকা প্রকাশ হতেই প্রায় সব উপজেলায় কৃষকদের মাঝে দেখা দিয়েছে অসন্তোষ। প্রকৃত ক্ষতিগ্রস্তদের বাদ দিয়ে স্বজনপ্রীতি ও একই ঘরে একাধিক জনের নাম তালিকায় থাকায় কলমাকান্দা উপজেলা প্রশাসনের কাছে জমা পড়েছে অসংখ্য অভিযোগ। তবে স্থানীয় সংসদ সদস্য ও ডেপুটি স্পিকার বলেছেন, তড়িৎ গতিতে কাজ করতে গিয়ে কিছু ভুল হতে পারে। অফিসার আমার এলাকা, তার যে একটা গোষ্ঠী আছে গ্রুপ রক্তের, এটার মাধ্যমে সবাই পাইতে বন্টন করে নেয়, কিন্তু আমরা যে এলাকাবাসী আছি এটার অবদান 1 কেজি ধান পর্যন্ত, বীজ পর্যন্ত কেউ পায়নি। এখান থেকে তারা সরে দিলে এমনি বীজ গেলে আমরা পাই না, তারাই পায় সবকিছু। স্বজনপ্রীতি করছে নিজের ফ্যামিলিতে 8টি নাম, 4টি নাম হচ্ছে শাহিন অফিসারের ফ্যামিলিতে। হয়তো যিনি পান না তিনি এসে বলতেছে যে আমি বেশি ক্ষতিগ্রস্ত, সে ক্ষতিগ্রস্ত কম, সে পায় না। কিন্তু এখন যারা এই তালিকাটা করেছেন, আমি যতটুকু জানি প্রশাসনের উদ্যোগে সেই তালিকাগুলো হয়েছে এবং তারা প্রায় প্রতিটা বাড়িতে বাড়িতে গেছে। অনিয়মের জন্য গণস্বাক্ষর দিয়ে কলমাকান্দার পোগলা ইউনিয়নের ইউনিয়ন কৃষি কর্মকর্তা নূর খান ও শাহিনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা, যা তদন্তে গঠিত হয়েছে 3 সদস্যের কমিটি। যে প্রাথমিক তালিকাটা আসবে সেখানে আমাদের যাচাই বাছাই করবে এবং সেক্ষেত্রে আমাদের সংশ্লিষ্ট আমাদের এমপি মহোদয়ের সাথে পরামর্শ এবং আলোচনা সাপেক্ষে সমন্বয় করে তালিকাটা করা হয়েছে। এটুকু আমরা চিঠিপত্রে আমি যেটা লিখেছি। এখন এর মধ্যে যদি কিছু হয়ে থাকে সেটা যদি আমার সংশ্লিষ্ট কমিটির মাধ্যমে তদন্ত সাপেক্ষে যেটা হবে সেটা ব্যবস্থা গ্রহণ করবে। এখানে কিন্তু আমাদের সরাসরি যে আমাদের ডিপার্টমেন্টের যে আমাদের আছে এককভাবে হলে সেগুলো অবশ্যই আমরা নিজেরাই আমরা তদন্ত কমিটি করতাম, সেটা আমাদের ব্যবস্থা নিতাম। আমরা উপজেলা প্রশাসন থেকে ইতিমধ্যে 3 সদস্যের একটি কমিটি করে দিয়েছি কৃষি কর্মকর্তা এবং পিও সাহেবকে দিয়ে, যেন তারা এটা ওই স্পেসিফিক যদি কারো নামে কোনো অভিযোগ থাকে সেটা যাতে অ্যাড্রেস করে আমাদেরকে 7 কর্মদিবসের মধ্যে দেয়, যেন আমরা পরবর্তীতে কোনো পদক্ষেপ থাকলে আইন নিতে পারি। জেলা প্রশাসন সূত্র জানায়, জেলায় ক্ষতিগ্রস্তদের মধ্যে মানবিক সহায়তা পেয়েছেন 40,913 কৃষক। সময় সংবাদ, নেত্রকোনা। জলাবদ্ধতায় বড় ফসলের ক্ষতি কাটিয়ে উঠতে আউশ ধান চাষে মনোযোগে মৌলভীবাজারের কৃষকরা। জেলার হাওড়পাড় সহ বিভিন্ন এলাকায় ব্যাপকভাবে চাষাবাদ শুরু হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে ভালো ফলনের আশা কৃষি বিভাগের। শাওলিদুর রহমানের পাঠানো তথ্য এবং ইয়ারুপ আহমেদের ছবি নিয়ে রিপোর্ট। চলতি বর্ষায় আবহাওয়া আউশ চাষাবাদের সম্পূর্ণ অনুকূলে থাকায় চাষিরা জমি প্রস্তুত ও হালি চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন। ভোর থেকে সন্ধ্যার আগ পর্যন্ত ফসলের মাঠ জুড়ে ব্যাপক কর্মযজ্ঞ। এবছর আগাম ভারী বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলে মৌলভীবাজারে ব্যাপকভাবে বড় ফসলের ক্ষতি হয়, যা কাটিয়ে উঠতে আউশ ধান চাষে আগ্রহী হন চাষিরা। কৃষি বিভাগ আউশের আবাদ বাড়াতে চাষিদের মধ্যে বিনামূল্যে প্রণোদনার সার বীজ বিতরণ করছে। চলতি বছর জেলায় লক্ষ্যমাত্রার চেয়ে 1,684 হেক্টর অতিরিক্ত আউশ আবাদ হয়েছে। হেক্টর প্রতি উৎপাদন ধরা হয়েছে 2.88 মেট্রিক টন। আমি এই জায়গার মধ্যে আউশ ফলাইছি।
আশা করি এবার ফলন ভালো হইব। আমি আউশ ধানের মেজের মধ্যে এখন যদি ফুরাল্লা দেয় তো দিল আমি পাইলাম, আর না হইলে করার কিছু নেই। আলহামদুলিল্লাহ গ্রোথ বালা দেখি আর ধানটা সুন্দরই ওর লাগাই আমার কি আল্লাহ মালিক। কৃষি বিভাগ বলছে বৈরী কোনো পরিবেশের সম্মুখীন না হলে এবছর আউশের ভালো ফলন হবে। প্রণোদনার মাধ্যমে সার বীজ দিয়ে কৃষকদের এই আউশ আবাদের উৎসাহ করতেছে এবং আউশ আবাদটা ভালো হচ্ছে। উপসহকারী কৃষি কর্মকর্তারা প্রতিনিয়তই মাঠে যাচ্ছে, তারা কৃষকদেরকে রোগ পোকামাকড় দমনের সহায়তা দিচ্ছে, আগাছা দমনের সহায়তা দিচ্ছে, যার ফলে কিন্তু এই বছর অন্যান্য বছরের তুলনায় একটু বেশি আবাদ হয়েছে এবং এর দ্বারা আশা করছি অব্যাহত থাকবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে এবছর জেলায় ৩৮,৫৩০ হেক্টর জমিতে আউশ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উৎপাদন ধরা হয়েছে ১,১১,১০১ মেট্রিক টন। সময় সংবাদ, মৌলভীবাজার। বাংলা সময় আরো থাকছে। ময়মনসিংহের পাগলা থানার ৮ ইউনিয়ন নিয়ে নতুন উপজেলা নাম পরিবর্তনে তীব্র ক্ষোভ, গণশুনানি ছাড়া প্রস্তাব পাঠানোর অভিযোগ, পুরনোটি বহাল রাখার দাবি। নাটোরে পুকুর থেকে রিকশা চালকের লাশ উদ্ধার করা হয়েছে। সকালে শহরের লেঙ্গুরিয়া এলাকার একটি পুকুর থেকে কমল রবি দাস নামে ওই রিকশা চালকের লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশে গিয়ে লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায়। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। চুয়াডাঙ্গার দামুড়হুদায় মোটরসাইকেল ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে শিশুর মৃত্যু হয়েছে, আহত হয়েছেন একজন। দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ভিটামিন এ ক্যাপসুল খেয়ে ভ্যানে করে বাড়ি ফিরছিল শিশু স্বর্ণা ও তার নানি। পথে চিতলা গ্রামের একটি ইট ভাটার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোটর সাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ভ্যান থেকে শিশু স্বর্ণা ও তার নানি ছিটকে পড়ে গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। নানিকে উন্নত চিকিৎসার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়। কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটকের মরদেহ ২১ ঘন্টা পর উদ্ধার করা হয়েছে। সকালে কোস্টগার্ড, ট্যুরিস্ট পুলিশ ও ফায়ার সার্ভিস তল্লাশি কার্যক্রম শুরু করে। এ সময় রেজু খালে একটি মরদেহ ভাসছে খবর পেয়ে সেখানে গিয়ে নিখোঁজ পর্যটকের লাশ দেখে সেটি মোহাম্মদ সাইমের বলে শনাক্ত করে তার বাবা মোহাম্মদ ইকবাল। পরে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়। এর আগে গতকাল দুপুরে দুই বন্ধু সাইম ও আরমান ইনানী সৈকতের জেটি ঘাট এলাকায় গোসলে নামেন। এ সময় সাইম নিখোঁজ হলেও অপর বন্ধু আরমান প্রাণে রক্ষা পায়। ব্রাহ্মণবাড়িয়ায় ছাগলের গলায় পাইপ ঢুকিয়ে জোরপূর্বক পানি খাওয়ানোর ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সকালে বাঞ্ছারামপুর উপজেলার বাহেরচর এলাকায় অভিযান চালিয়ে বাদশাহ ও মোহাম্মদ সাদাতকে গ্রেফতার করা হয়। এর আগে ছাগলকে মোটা তাজা দেখাতে জোরপূর্বক পাইপ দিয়ে পানি খাওয়ানোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সরকারের উচ্চ পর্যায়ে ভিডিওটি নজরে আসলে এই ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পানি সম্পদ আইনে মামলা করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। রংপুরের শিক্ষার্থী নুসরাত জাহান আত্মহত্যার প্ররোচনা মামলায় আসামের শাহরিয়ার আহমেদ সাকিনের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে জেলার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ডক্টর মোহাম্মদ রাশেদ হুসাইনের আদালতে তার ৩ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে একদিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। পরে আসামিকে কারাগারে নেওয়া হয়। গত ২২ জুন বিকালে নগরীর নর্থ ভিউ হোটেলের ছাদ থেকে পড়ে মারা যান এইচএসসি শিক্ষার্থী নুসরাত জাহান। এই ঘটনায় পরের দিন কোতোয়ালি থানায় আত্মহত্যার প্ররোচনা মামলা করেন নুসরাতের বাবা নজরুল ইসলাম। মুন্সিগঞ্জে ইউনিয়ন আওয়ামী লীগ নেতা হ্যান্ডকাফ পরা অবস্থায় পালিয়ে যাওয়ার ৩ ঘন্টার মধ্যে আবারও তাকে গ্রেফতার করা হয়। ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাব্বির শেখের বাড়িতে গোপন মিটিং চলছে এমন খবরে শনিবার রাতে শ্রীনগরের কাঁঠালবাড়ি গ্রামে অভিযান চালায় পুলিশ। এ সময় সাব্বির শেখকে আটক করে 2টি হ্যান্ডকাফ পরানো হয়। এক পর্যায়ে হট্টগোল, অন্যান্যদের সঙ্গে সাব্বিরও পালিয়ে যায়। পরে 3 ঘন্টার চিরুনি অভিযান শেষে আবারও গ্রেফতার হয় সাব্বির।
রাজবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানকালে হামলা করে ছিনিয়ে নেওয়া হয় আসামিকে। ৮ দিন পর আবারও গ্রেফতার করা হলো তাকে। বিকেলে ফরিদপুরের র্যাব 10-এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, ভোরে বাগেরহাটের ফকিরহাট থেকে অভিযুক্ত ফয়সাল শেখকে গ্রেফতার করা হয়। এর আগে 20 জুন রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পোড়াবাড়ি ভিটা এলাকায় থেকে হিরোইন সহ ফয়সালকে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ফয়সালের সহযোগীরা কর্মকর্তাদের উপর হামলা করে ছিনিয়ে নেয় তাকে। এ ঘটনায় রাজবাড়ীর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ রাসেল আলী বাদী হয়ে মামলা করেন। সিলেট সীমান্তে যৌথ অভিযানে উদ্ধার হয়েছে অস্ত্র ও বিস্ফোরক। শনিবার রাতে জকিগঞ্জ উপজেলার সীমান্তবর্তী সোনাসার এলাকায় অভিযান চালায় বিজিবি ও র্যাব। তল্লাশিতে উদ্ধার হয় একটি 1 শুটার গান, 11টি ডেটোনেটর এবং 11টি এক্সপ্লোসিভ। এ সময় কাউকে আটক করা যায়নি। সীমান্তে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত, অস্ত্র ও বিস্ফোরক দ্রব্যের অনুপ্রবেশ প্রতিরোধ এবং চোরাচালান দমনে তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বিজিবি। পিরোজপুরের মঠবাড়িয়া মাছের বাজারে দোকান বরাদ্দে অনিয়মের অভিযোগ করেছেন ব্যবসায়ীরা। দুপুরে জেলার প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তারা দাবি করেন, 8 বছর আগে নতুন মার্কেট নির্মাণ করে দোকান বরাদ্দের আশ্বাসে তাদের সব প্রতিষ্ঠান ভেঙে দেওয়া হয়। 1 বছরের মধ্যে পুরাতন জায়গায় নতুন দোকান দেওয়ার কথা থাকলেও এখনও সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি। শিগগিরই নতুন দোকান বরাদ্দ ও ন্যায় বিচার নিশ্চিতে সরকারের হস্তক্ষেপ কামনা করেন তারা। এর আগে একই দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেন তারা। ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস জেলায় অগ্রাধিকার ভিত্তিতে সরবরাহ সহ 6 দফা দাবিতে বিক্ষোভ ও মিছিল মানববন্ধন হয়েছে। দুপুরে জেলার প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালন করেন স্থানীয় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। এ সময় তারা জানান, ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস উত্তোলন করা হলেও জেলার বাসিন্দারা তা ব্যবহার করতে পারেন না, যার কারণে গৃহস্থালী কাজে ভোগান্তি অনেক বেড়েছে। আগামী 15 দিনের মধ্যে দাবি না মানা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। পাশাপাশি বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির নাম পরিবর্তন করে পূর্বের নাম তিতাস গ্যাস ক্ষেত্র পুনর্বহালের দাবি জানান তারা। ময়মনসিংহের গফরগাঁওয়ে পাগলা থানার 8টি ইউনিয়ন নিয়ে নতুন উপজেলা গঠন হচ্ছে। বদলে যাবে নাম। স্থানীয় এমপির ডিও লেটারের পর ঐতিহ্যবাহী পাগলা নাম পরিবর্তন করে আদর্শ নগর করার উদ্যোগ ঘিরে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মধ্যে। তাদের অভিযোগ, মতামত ও কোনো গণশুনানি ছাড়াই প্রস্তাব পাঠিয়েছে উপজেলা প্রশাসনও। স্বীকারও করেছেন ইউএনও। 100 বছরের ঐতিহ্যবাহী উপজেলা সদরের নাম পাগলা থানা বহাল রাখার দাবি তাদের। গগন পণ্ডিতের ছবিতে ওবায়দুল হক রিপোর্ট। পীর আউলিয়া পাগল সাধকদের আগমনের কারণে একসময় এই জনপদের পরিচিতি হয় পাগলা নামে। সেই পরিচিতি থেকেই ময়মনসিংহের গফরগাঁওয়ের দক্ষিণাঞ্চলে সুতিয়া নদীর তীরের 8 ইউনিয়ন নিয়ে গড়ে ওঠা থানার নামও হয় পাগলা। বছরের পর বছর ধরে ইতিহাস, ঐতিহ্য আর মানুষের পরিচয়ের সঙ্গে জড়িয়ে আছে এই নাম। পাগলা থানার বিভিন্ন মাজারে প্রতিদিনই জড়ো হন ফকির, আশেক ভক্তরা। আধ্যাত্মিক পরিবেশে মুখর থাকে এলাকা। 8 ইউনিয়নের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল একটি স্বতন্ত্র উপজেলা। জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সংসদ সদস্য আক্তারুজ্জামান বাচ্চু পাগলাকে উপজেলা করার প্রতিশ্রুতি দেন। আমি কথা দিচ্ছি, আমি বাচ্চু যদি আপনাদের রায়ে যদি আমি নির্বাচিত হই, পাগলাকে উপজেলা করবই। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে নতুন উপজেলা গঠনের কার্যক্রম শুরু হলেও পরিবর্তন করা হচ্ছে বহু বছরের পরিচিত পাগলা নামটি। প্রস্তাবিত উপজেলার নাম রাখা হয়েছে আদর্শনগর। একই সঙ্গে বদলে যাবে পাগলা থানার নামও। প্রস্তাবিত উপজেলা সদর করা হবে স্থানীয় সংসদ সদস্যের নিজ এলাকা উস্থি ইউনিয়নের নয়াবাড়ি মৌজায়। এ বিষয়ে গত 30 মার্চ নাম পরিবর্তনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে ডিও লেটার দেন সংসদ সদস্য। পুরো গফরগাঁওয়ের মানুষেরও পাগলা নামটা কারো পছন্দ না, সেটা সরকারের উপর সব লেভেলেই এই নামটা পরিবর্তনের জন্য মাননীয় মন্ত্রী তো নিজেই লিখেছে। পাগলা নামের বিকল্প তবে নাম ও উপজেলার জন্য স্থান পরিবর্তনের নারাজ স্থানীয়রা। প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচিও পালন করেছেন। তাদের অভিযোগ, এ বিষয়ে স্থানীয়দের মতামত নিতে কোনো গণশুনানিও করা হয়নি। আল্লাহর ওলিদের জায়গা পাগলা,
না আমরা চাই না এই নাম পাল্টাইতো। আমরা চাই পাগলা নামে উপজেলা থাকবে এবং পাগলার আশেপাশেই উপজেলা ভবন হবে। পাগলা থানার মানুষ কখনো এটা হতে দেব না। আমরা প্রয়োজন হলে আমরা সংসদ ভবন পর্যন্ত আমরা যাব। যদিও উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রথমে দাবি করেন নাম পরিবর্তনের বিষয়ে স্থানীয়দের কোনো আপত্তি নেই। আপত্তিও জানায়নি, কোনো প্রকার লিখিত কোনো কিছু আমাদের কাছে কেউ বলেও নেই যে আসলে এটা এই নামে হওয়া উচিত বা এই নামে হওয়া উচিত না। তবে উপজেলা প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে এলাকাবাসীর দেয়া স্মারকলিপির বিষয়ে প্রশ্ন করা হলে অবস্থান বদলান এই কর্মকর্তা। পরে তিনি স্বীকার করেন কোনো গণশুনানি হয়নি। আর জেলা প্রশাসক দাবি করেন স্থানীয় পর্যায়ে গণশুনানির মাধ্যমেই তাদের কাছে প্রস্তাব পাঠানো হয়। যেহেতু আমাদের কোনো নির্বাচিত প্রতিনিধি নেই, তো সেক্ষেত্রে গণশুনানি আমাদের আসলে ওটা ফিজিবল হয়নি। নামকরণের বিষয়ে গণশুনানিতে যে ফলাফল সেটা হচ্ছে আদর্শনগর নামেই আমরা উপজেলা থেকে প্রস্তাব পেয়েছি এবং সেভাবেই আমরা প্রস্তাব নিকারে উপস্থাপনের জন্য প্রেরণ করেছি। নতুন উপজেলা গঠনের প্রস্তাবনাটি বর্তমানে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত কমিটিতে উপস্থাপনের অপেক্ষায় রয়েছে। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। কাজ শেষ হওয়ার আগেই হাত দিতেই উঠে যাচ্ছে কুমিল্লা সড়কের বিভিন্ন স্থানের কার্পেটিং। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সংক্রান্ত ভিডিও ভাইরাল হলে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দেয়। ভিডিওটিতে দেখা যায় লালমাইয়ের জয়নগর থেকে নাগরীপাড়া পর্যন্ত সড়কে কার্পেটিং এর কাজ চলছে। এ সময় বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে যাওয়ার চিত্র তুলে ধরা হয়। এদিকে ভিডিওটি দেখার পর জেলা এলজিইডি অফিসের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। সড়কের কাজ মানসম্মতভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান তারা। প্রায় 3 বছর থমকে আছে শেরপুরে বনগাঁও জিগাতলা সড়কে সেতু নির্মাণ কাজ। 16 মাস বয়স বাড়িয়ে 60% বিল তুলে নিয়েও নির্মাণ কাজ শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে দ্রুত কাজ সম্পন্ন করার আশ্বাস এলজিইডির। শহীদুল ইসলাম হীরার তথ্য এবং বাবু চক্রবর্তী তোলা ছবিতে থাকছে রিপোর্ট। ঝিনাইগাতি উপজেলার বনগাঁও জিগাতলা সড়কের 75.6 মিটার সেতু নির্মাণের উদ্যোগ নেয় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে যৌথভাবে কাজটি পায় মমিনুল হক, স্বর্ণা ব্রিক ও হালিমা এন্টারপ্রাইজ নামে ঠিকাদারি প্রতিষ্ঠান। সেতুটি নির্মাণে 16 মাসের সময়সীমার পর আরও 16 মাস অতিরিক্ত মেয়াদ শেষ হয় গত মাসে। তারপরও শেষ হয়নি কাজ। উল্টো 70% কাজ শেষের দাবি করে 60% বিল তুলে নিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সেতুর কাজ না হওয়া ও বিকল্প সড়ক নির্মাণ না করায় দীর্ঘ পথ পাড়ি দিয়ে ঝিনাইগাতি বাজারে যেতে হয় তাদের। এতে অতিরিক্ত অর্থ ও সময় ব্যয় হওয়ায় চরম ভোগান্তিতে বনগাঁও, জিগাতলা, খাপাড়া, কালাকুড়া সহ 10 গ্রামের মানুষ। আমরা সাঁতার বাইরে যাই, করি নৌকা দেওয়া যায়, আমরা ব্রিজটা আমরা করে দেয় না। অর্ধেকে ঝুলে 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 আমি ব্রিজটা পার হয়েছি। 3 বছর আগে ব্রিজটা করে দেওয়ার কথা ছিল, এখনো ওনারা ব্রিজ করে নাই। আমাদের 10 থেকে 15 কিলোমিটার ঘুরে তারপর যেতে হয় বাজারে, এমনকি হসপিটালে। কিন্তু বাচ্চারা তো স্কুলে যাওয়ার জন্য 10 কিলোমিটার থেকে 15 কিলোমিটার তারা ঘুরে যেতে পারে না। ঠিকাদার প্রতিষ্ঠানের স্থানীয় প্রতিনিধিদের দাবি, ভোগান্তি কমাতে বিকল্প বাঁশের সাঁকো তৈরি করা হয়েছে। আসন্ন শুষ্ক মৌসুমে সেতুর কাজ সম্পন্ন করার আশ্বাস এলজিডির কর্মকর্তার। কয়েকবার বন্যা হয়েছে, বন্যাতে কাজটা করতে পারি নাই, ক্ষতিগ্রস্ত। যত দ্রুত পারি শেষ করে দেবো ইনশাল্লাহ। আমার সময় গেছিল, আবার সময় বাড়াইছি। নির্ধারিত সময় শেষ হয়ে গেছে, টাকাদাপত্র দেওয়া হয়েছে ঠিকাদাররা, এবং এই সিজনে শুষ্ক মৌসুমে যদি শেষ না করে তাহলে আমরা আইনগত ব্যবস্থা নিব। 2023 সালের 16 আগস্ট 7,41,41,828 টাকা ব্যয়ে সেতুটির কাজ শুরু হয়, যা 2025 সালের 2 জানুয়ারি শেষ হওয়ার কথা ছিল। সময় সংবাদ, শেরপুর। সিলেটে কাঙ্ক্ষিত মূল্যে বিক্রি হচ্ছে না কোরবানির চামড়া। ব্যবসায়ীদের অভিযোগ, জেলায় ট্যানারি না থাকার সম্পূর্ণ নির্ভরশীল হয়ে উঠেছে ঢাকার উপর। সেখানেও পুঁজি আটকে থাকায় তৈরি হয়েছে টিকে থাকা নিয়ে শঙ্কা। ট্যানারি শিল্প গড়ে উঠলে সংকট দূর হবার আশা তাদের। একই সঙ্গে তৈরি হবে নতুন কর্মসংস্থান। দিগান সিংহের তোলা ছবিতে বিস্তারিত ইকরামুল কবিরের রিপোর্টে। প্রবাসী অধ্যুষিত সিলেটে এবছর ঈদুল আজহায় কোরবানি হয়েছে 2,74,000-এরও অধিক পশু। চলতি বছর ঢাকার বাইরে লবণজাত গরুর চামড়া প্রতি বর্গফুট গত বছরের চেয়ে 2 টাকা বাড়িয়ে 57 থেকে 62 টাকা নির্ধারণ করে সরকার। তবে ব্যবসায়ীদের অভিযোগ,
ট্যানারিগুলো প্রতি বর্গফুট 25 থেকে 27 টাকার উপর দিতে রাজি নন। এতে তৈরি হয়েছে হতাশা। 40 বছরের ভিতরে এই ধরনের চামড়া বেচা কিনে আমি দেখছি না। 40%, 30%, 50% টাকা পাবে, বাকি কোন 3-4 মাস হইবে, এটার কোনো গ্যারান্টি নাই। ব্যবসায়ীরা জানান, সিলেটে কোনো ট্যানারি না থাকায় সংগ্রহ করা চামড়া ঢাকার সাভার সহ অন্যান্য এলাকায় পাঠাতে হয়। এতে পরিবহন ব্যয় বাড়ে, নষ্ট হয় সময়, বঞ্চিত হতে হয় ন্যায্য দাম থেকে। অন্যদিকে ট্যানারিতে বড় অঙ্কের টাকা আটকে থাকায় দিন দিন বাড়ছে আর্থিক ক্ষতি। বছরের পর বছর লোকসান গুনতে গুনতে সিলেটের প্রায় 2 শতাধিক চামড়া ব্যবসায়ী তাদের ব্যবসা গুটিয়ে নিয়েছে বলে জানিয়েছেন। কুরবানির আগে তারা 50% টাকাটা মানে রাখিয়া দেয়। এটা পরবর্তী তারা বলে আমরা মানে 1 সপ্তাহ পরে দিয়ে মানে মাস পরে দিয়ে, কিন্তু তারা টাকাটা দেয় না। এই ব্যবসা চালিয়ে যাওয়ার মতো ক্ষমতা আমাদের আর নাই। চামড়া কিনতেছি আমরা 800 টাকা, বেচতেছি 500 টাকা। সিলেটের সঙ্গে দেশের উত্তর পূর্বাঞ্চলের জেলাগুলোর যোগাযোগ উন্নত। এই অঞ্চল থেকে সহজেই কাঁচা চামড়া সংগ্রহ করা সম্ভব। আধুনিক ও আন্তর্জাতিক মানের পরিবেশ বান্ধব ট্যানারি শিল্প গড়ে উঠলে কোরবানির চামড়ার অপচয় কমবে, পাশাপাশি ন্যায্য মূল্য নিশ্চিতের সঙ্গে তৈরি হবে কর্মসংস্থানের সুযোগ, বলছেন ব্যবসায়ীরা। জিওগ্রাফিক্যাল দিক দিয়েও আমরা কিন্তু সিলেট অনেক স্টাবলিশড, সেই দিক দিয়ে এই ট্যানারি শিল্পটা সিলেটে স্থাপন করা অত্যন্ত জরুরি এবং লাভজনক এবং সরকারের জন্য খুবই ভালো। সিলেটের অর্থনীতি দীর্ঘদিন ধরে প্রবাসী আয়, চা আর পর্যটন শিল্পের উপর নির্ভরশীল। সংশ্লিষ্টদের মতে পরিকল্পিত ট্যানারি শিল্প গড়ে উঠলে এই অঞ্চলে উন্মোচন হবে শিল্পায়নের নতুন দিগন্ত। একই সঙ্গে চামড়া শিল্পে যুক্ত হবে একটি নতুন সম্ভাবনা। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। 4 বছরও শেষ হয়নি সুনামগঞ্জে মা ও শিশু কল্যাণ কেন্দ্রের নতুন ভবনের নির্মাণ কাজ। 3 বছর ধরে ভাড়া ভবনে চলছে প্রতিষ্ঠানটির কার্যক্রম। রয়েছে কাঙ্ক্ষিত সেবা না পাওয়ার অভিযোগ। পুনঃদরপত্র আহ্বানের কাজ চললেও নির্মাণ কবে শুরু হবে তা জানাতে পারেনি স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। হিমাদ্রি শেখর ভদ্রের তথ্য ও ছবিতে রিপোর্ট। দীর্ঘ 4 বছরেও শেষ হয়নি 20 সজ্জার মা ও শিশু কল্যাণ কেন্দ্রের নির্মাণ কাজ। সুনামগঞ্জের 10 সজ্জার মা ও শিশু কল্যাণ কেন্দ্রটি জরাজীর্ণ হয়ে যাওয়ায় 2023 সালে পুরনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। সে সময় অস্থায়ীভাবে একটি ভাড়া বাসায় সরিয়ে নেওয়া হয় হাসপাতালের কার্যক্রম। 1 বছরের মধ্যে ভবন নির্মাণ শেষ হওয়ার কথা থাকলেও 2024 সালের আগস্টের পর থেকে বন্ধ হয়ে যায় নির্মাণ। এদিকে মা ও শিশু কল্যাণ কেন্দ্রের জন্য ভাড়া নেওয়া 6 কক্ষের ভবনটি ঝোপঝাড়ে ঘেরা হয়ে পড়েছে স্যাঁতস্যাঁতে। ওটি না থাকায় 3 বছর ধরে বন্ধ সার্জিক্যাল অপারেশন, নেই ভর্তি থেকে চিকিৎসা নেওয়ার ব্যবস্থা, পড়ে থেকে নষ্ট হয়েছে অ্যাম্বুলেন্স। শুধুমাত্র নর্মাল ডেলিভারি ও ব্যবস্থাপত্র ছাড়া কিছুই মেলে না রোগীদের। দ্রুত নতুন ভবনটি নির্মাণ করে কাজ শেষ করার দাবি স্থানীয়দের। চিকিৎসা করলে ঠিক মতো সিজার করতে পারলে অনেক লোক ঘুরে ঘুরে যায়। দুঃখ কষ্ট হইলো একটা ডেলিভারি দিতে পারি না, মা বাবা লই আইলে, বাচ্চা কাচ্চা লই আইলে, মেয়েরা লই আইলে সিজার হয় না। কিছু ট্যাবলেট বডি সরিয়ে দিত, এগুলো তো আমরা পাইতেছি না। প্রায় এই বিল্ডিং এ ভাড়া বাসায় 3 বছর যাওয়ার সেবা দিতেছে। এখানে আসলে অনেকই সমস্যা। সিজারিয়ান দরকার, তখন তো তাদেরকে আমরা সেবা দিতে পারছি না। তখন তাদের যেখানে পছন্দ হয়, যে ডাক্তারের কাছে ভালো লাগে, তারা ওই জায়গায় যায়। লোকবলেরও সমস্যা, জায়গার সমস্যা। ওইভাবে লিখিতভাবে না জানি না আমি কয়বার জানানো হয়েছে, কিন্তু আমাদের যে স্যাররা আসে ওনারা তো দেখে যান এবং ওনাদের আমরা যথেষ্টবার বলি। প্রকল্প জটিলতা ও অর্থাভাবে দীর্ঘদিন আটকে আছে কাজ। পুনর্দরপত্র আহ্বানের কাজ চললেও নির্মাণ কবে শুরু হবে তা জানাতে পারেননি স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। ভেঙে তারপরে নতুন করে কাজ শুরু করতে হয়, তো আমার জানা মতো এটা ভাঙাতে একটু সময় লেগেছিল। দ্রুত এটা টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার সম্ভাবনা আছে। 8 তলা ভবনের 20 শয্যা বিশিষ্ট ভবনের নির্মাণ কাজে ব্যয় ধরা হয় 14 কোটি 88 লাখ টাকা। সময় সংবাদ, সুনামগঞ্জ। ঝিনাইদহের কৃষকের 4 বিঘা জমির লাউ ও কুমড়া গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। মহেশপুরের বোয়ালিয়া গ্রামের ক্ষতিগ্রস্ত কৃষক আসাদুল ইসলাম জানান, শনিবার রাতে কে বা কারা তার 4 বিঘা জমির গাছ কেটে দিয়েছে। সকালে মাঠে গিয়ে বিষয়টি দেখে কান্নায় ভেঙে পড়েন তিনি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি স্থানীয়দের।
বাগেরহাটের মোংলার সুবিধা বঞ্চিত মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিল কোস্টগার্ড। সকাল 10টা থেকে দুপুর 2টা পর্যন্ত উপজেলার জয়মনি উচ্চ বিদ্যালয়ে এই ক্যাম্পেইন পরিচালিত হয়। এতে জয়মনি গ্রামের 221 জন দরিদ্র মানুষকে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করে চিকিৎসাপত্র এবং প্রয়োজনীয় ওষুধ সামগ্রী প্রদান করা হয়। ভবিষ্যতেও এমন মানবিক ও জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাস দেন কোস্টগার্ড। দেশের বিভিন্ন স্থানে আর্জেন্টিনার ম্যাচ বড় পর্দায় উপভোগ করেছেন ভক্তরা। জয়ের ধারা অব্যাহত রেখে এবারও শিরোপা ঘরে তুলবে মেসির দল, এমনটাই প্রত্যাশা তাদের। খেলার প্রথমার্ধেই আর্জেন্টিনার জোড়া গোল, পরপর 3বার জয়ে বাঁধভাঙা উল্লাস সমর্থকদের। জর্ডানকে হারিয়ে আর্জেন্টিনার দাপুটে জয়ে রাজশাহীতে ব্যাপক উচ্ছ্বাসিত সমর্থকরা। কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে নীল সাদা জার্সি গায়ে শত শত ভক্ত সমর্থকরা আসেন খেলা দেখতে। নেচে গিয়ে প্রিয় দলকে সমর্থন জানান তারা। জয়ের ধারা অব্যাহত রেখে এবারও আর্জেন্টিনা বিশ্বকাপ তুলবে নিজেদের ঘরে, এমনটাই প্রত্যাশা ভক্তদের। মেসি হচ্ছে কি ওটার সাথে সাথে যে পরিমাণ দৌড়ের মাধ্যমে বা যে পরিমাণ রানিং করছিল, যে পরিমাণ স্পিরিট এনার্জি দিয়ে খেলছে, অসাধারণ, অনেক ভালো লাগছে। জয় হবে ইনশাআল্লাহ আমাদের। আমরা তিনটা দিছি, সামনে প্রতিপক্ষ খেয়ে পারতে, আমরা ইনশাআল্লাহ 5টা দিব, খেয়ে পারতে 5টা। বৃষ্টি মাথায় নিয়ে বিভিন্ন স্থান থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বড় পর্দায় খেলা দেখতে জড়ো হন আর্জেন্টাইন ভক্তরা। গোল দেওয়ার সঙ্গে সঙ্গে উচ্ছ্বাসে ফেটে পড়েন তারা। এছাড়া নগরীর চকবাজার এলাকায় বালিয়ারগেট মার্কেটের সামনে বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা করা হয়। উন্মাদনা ছড়িয়ে পড়েছে খুলনাতেও। ম্যাচ চলাকালে প্রতিটি আক্রমণ আর প্রতিটি গোলেই আনন্দে ফেটে পড়েন সমর্থকরা। ঢোলের তালে নাচ আর করতালিতে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। প্রিয় দলের জয় নিশ্চিত হওয়ার পর উচ্ছ্বাস আরও কয়েক গুণ বেড়ে যায় ভক্তদের। আর্জেন্টিনা যেভাবে খেলছে শুরু থেকে এই পর্যন্ত, আমরা এমন খেলা চাই আর্জেন্টিনার কাছে। ম্যারাডোনা পেলে থেকে বিশ্বনন্দিত আজকে মেসি। মেসি ছাড়া আমরা কিছু ভাবতে পারি না। খেলার ভিতরে যে মেসি যে হিটটা করছে, এই হিটটার জন্য আমরা সবাই পাগল আজকে। এছাড়া রংপুর, সিলেট, বরিশাল সহ দেশের বিভিন্ন স্থানে ম্যাচ উপভোগ করেন হাজারো ফুটবল প্রেমী। করতালি, বাঁশি আর জয়ধ্বনিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। তানজিনা তাসনিম, সময় সংবাদ। এ পর্যায়ে বাংলা সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দেবো আরেকবার। 14 মাস পর ভিটামিন A+ ক্যাম্পেইন সারা দেশে খাওয়ানো হলো 2,55,00,000 শিশুকে। হাম সংক্রমণের মধ্যে কার্যক্রমের স্বস্তি অভিভাবকদের। এবং উজানের ঢলে তিস্তার ডালিয়া পয়েন্টে বিপদসীমার উপরে পানি, 5 জেলায় নতুন করে বন্যার পূর্বাভাস। বিভিন্ন পয়েন্টে তীব্র ভাঙনে দিশেহারা বাসিন্দারা। এই ছিল বাংলা সময়। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। আর এরপর দেখবেন সন্ধ্যার সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী জাফর সাদিক। ধন্যবাদ আইরিন। সন্ধ্যার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।